প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান করোনা এবং করণীয়তে। আমি আছি স্বভাবতই ডাক্তার শাহেদ ইমরান। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে সবার প্রশ্ন একটি, করোনা থেকে কবে মানুষ মুক্ত হবে? আমরা এই যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে কবে আমরা মুক্ত হব সেই বিষয়টি নিয়ে আমরা চিন্তা করছি যে এই সামনে আমাদের যে প্রতিষেধক টিকাটির বিষয়ে আমরা মনে করছি যে কবে আমরা সেই টিকাটি পাবো। করোনা থেকে আদৌ বা আমাদের মাঝ থেকে সরে যাবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বয়ং বলছে যে এই করোনা নিয়েই আমাদের বসবাস করতে হবে। আবার তারাই বলেছিল যে 2 বছরের মধ্যে করোনা চলে যাবে। আসলে এই যে দ্বন্দ্ব এবং দ্বান্দ্বিক যে অবস্থা, সেই অবস্থাগুলো থেকে আমাদের বিজ্ঞানীরা কি বলছেন সেই বিষয়গুলো নিয়ে শোনা আমাদের খুবই জরুরি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় বিশেষভাবে যুক্ত থাকবেন বিজ্ঞানী, স্বাস্থ্য প্রযুক্তিবিদ এবং এর সাথে থাকছেন মেডিসিন বিশেষজ্ঞ, থাকছেন হৃদরোগ বিশেষজ্ঞ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের আলোচনায় একটি আমরা বিশেষভাবে একটি রোগ নিয়েও কিন্তু কথা বলে থাকি। আজকে আমরা কিন্তু হৃদরোগীরা কেমন আছেন, হৃদরোগ নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করব। সুতরাং আমাদের আজকের অনুষ্ঠান কেউই মিস করবেন না, এটি নিয়ে আমাদের আবেদন। এবং আপনারা যারা প্রশ্ন করতে চান, মন খুলে প্রশ্ন করবেন আমাদের এটিএন বাংলার পর্দায় দেখানো নাম্বারে। আমরা সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে বিশেষজ্ঞ রয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা চলে যাচ্ছি আমাদের আজকে কারা আছেন আমাদের এই আলোচনায়, খুব সমৃদ্ধশালী এই আলোচনায় কারা যুক্ত হয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দেই। দর্শক, আমাদের সাথে আমাদের এটিএন বাংলার স্টুডিওতে সরাসরি আছেন অধ্যাপক ডাক্তার মামুনুর রশিদ সিজার, দেশের স্বনামখ্যাত একজন হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার মামুনুর রশিদ সিজার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার সিজার। আপনি এই সময়ে ফ্রন্টলাইনার এবং যোদ্ধা হিসেবে কাজ করছেন, মানুষের সেবা করে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন দেশের বাইরে থেকে। আপনারা জানেন যে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের গবেষকরা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে থাকেন। আজকেও কিন্তু তেমনই দুজন বিখ্যাত মানুষকে আমরা পেয়েছি। ভারত থেকে যুক্ত হয়েছেন অনলাইনে অধ্যাপক রাজদীপ দত্ত, বিশিষ্ট স্বাস্থ্য প্রযুক্তিবিদ ও গবেষক, বেস্কো, কলকাতা থেকে। অধ্যাপক রাজদীপ দত্ত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার অনুষ্ঠান। আমি ডাক্তার শাহেদ ইমরান বলছি এটিএন বাংলা থেকে, করোনা এবং করণীয় অনুষ্ঠান থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক মণ্ডলী, আমাদের সাথে একই সাথে যুক্ত আছেন ডাক্তার শুদ্ধ সাত্য চ্যাটার্জি, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, অ্যাপোলো গ্লেনিগালস হসপিটাল, কলকাতা থেকে। ডাক্তার শুদ্ধ সাত্য চ্যাটার্জি, আপনি কেমন আছেন? নমস্কার। আমি প্রথমেই আমার সমস্ত বন্ধুদের, বাংলাদেশে যারা আছেন সকলকে আমার শুভকামনা জানাই। আমরা সবাই এখন কোভিডের বিভিন্নভাবে হয় আতঙ্কে রয়েছি, নইলে বিভিন্নভাবে চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছি বা নিজেদের কার্যনির্বাহ করছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং যারা অসুস্থ তাদেরকেও আমার অনেক শুভকামনা যে আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শুদ্ধ সাত্য চ্যাটার্জি। আমরা আজকে অনেকক্ষণ আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছ থেকে আশা করছি। আমাদের সাধারণ মানুষ, জনগণ যারা আমাদেরকে শুনছেন, আপনাদের তথ্যগুলো তাদের কাছে আমরা সরাসরি পৌঁছে দেবার চেষ্টা করব। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার মামুনুর রশিদ সিজার, আপনার কাছ থেকেই জানতে চাই। অধ্যাপক মামুনুর রশিদ সিজার, আপনারা শুরু থেকেই আমরা দেখেছি যে একেবারে করোনা শুরু হলো, তারপরে আপনারা হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালে কিন্তু রোগীদের চিকিৎসা করে দিয়ে যাচ্ছেন। এই যে এই সময়টিতে আমরা বেশ কিছু সমস্যা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের চারিত্রিক কিছু পরিবর্তনের কথা আমরা শুনছি, গবেষকরা বলছেন এবং বলছেন যে তারা বিভিন্ন রূপ পরিবর্তন করে এখন কিছুটা অন্য রূপে রয়েছেন, কেননা আমরা উপসর্গগুলোতেও কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। অধ্যাপক মামুনুর রশিদ সিজার, আপনার কাছে জানতে চাই যে এই করোনা ভাইরাসের কারণে যারা ইনফেক্টেড হবেন, যারা আক্রান্ত হচ্ছেন এই কোভিড-19 এই রোগটিতে, তাদের আসলে হৃদরোগের উপরে কি চাপ পড়ছে বা কি ঝুঁকি রয়েছে তাদের জন্য? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর শাহেদ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্যে। অ্যাকচুয়ালি করোনা ভাইরাস আমরা সাধারণত ধারণা করি যে রেসপিরেটরি মানে লাংসে ইনভলভমেন্টটা বেশি হয়। ইন্ট্রি লাংস হলেও এটা দেখা যাচ্ছে যে আমাদের যে ডেথ রেটের প্রায় বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নাল এবং ইয়েতে সমীক্ষা ক্ষেত্রে দেখা গেছে যে 1/3 কেসে 33% ক্ষেত্রে
ডেথ ডিউ টু কার্ডিয়াক কজেস। জি এটা একটা আমাদের জন্য মানে খুবই অ্যালার্মিং বিষয় যে কার্ডিয়াক কজ আপনারা জানেন, কার্ডিয়াক অ্যাটাক বা কোনো সমস্যা হলে এটা র্যাপিডলি ট্রিটমেন্ট না করতে পারলে ডেথের চান্স বেশি থাকে। জি মানে তো মৃত্যু আমাদের ঝুঁকি বেশি মৃত্যু বেড়ে ঝুঁকি যায়। বেশি থাকে। তো আমাদের যেটা হচ্ছে যে আমাদের কার্ডিয়াক ইনভলভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে থ্রম্বোএম্বোলিজম, দ্যাট ইজ রক্ত জমাট বেঁধে যায়। এই রক্ত জমাট বেঁধে দেওয়ার জন্যে হার্টের যে রক্তনালী আছে সেটা ব্লক হয়ে যে আমাদের যে হার্ট অ্যাটাক বলে, যেটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে, অথবা হার্টের যে অন্য লেয়ার মাংস মাসল যেটা, সেটা ইনভলভমেন্ট হয়ে মায়োকার্ডাইটিস হতে পারে, এবং এই মায়োকার্ডাইটিসটা ড্যামেজ হওয়ার পরে হার্টের ফাংশন কমে যায়, আমরা যেটা হার্ট ফেলিওর বলি, আমরা মেডিকেল টার্মে কার্ডিওমায়োপ্যাথি ইউজ করি, এটা হতে পারে। এই সমস্যা দুটোই মেইনলি সমস্যা, মানে হার্ট ফেইলিওর এবং আপনার হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন। আরেকটা আমরা যেটা দেখছি খুব কমনলি, আমরা এটা ইন্টারন্যাশনালি, আমাদের যে নারীর গতি কমে যায়, আমরা হার্ট ব্লক অ্যাকচুয়ালি দুই রকমের। মানে আমরা একটা বাড়ির যদি চিন্তা করি যে একটা বাড়িতে ওয়াটার সাপ্লাই থাকে এবং ইলেকট্রিক সাপ্লাই থাকে, তো আমরা যেটা কনভেনশনালি যেটা মনে করি হার্ট অ্যাটাক, সেটা সাধারণত রক্তনালী ব্লক হয়ে গেলে, যেটা আমি বলেছি যে রক্ত জমাট বাঁধার জন্য। কিন্তু আরেকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইলেকট্রিক ব্লক, যে একটা বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই হয়ে গেলে, টোটালি পাওয়ার ফেল হয়ে গেলে, সেটা আমরা বলি হচ্ছে যে আমরা পেসমেকার লাগাই যেটা। এই কমপ্লিকেশনটা কিন্তু আমাদের খুব হচ্ছে ম্যাক্সিমাম আমাদের হসপিটালে দেখা যাচ্ছে, আমার ইউনিটেও দেখা যাচ্ছে যে আমরা গত 3-4 মাসে যতগুলো পেসমেকার করেছি, প্রায় 8-9টা কোভিড পজিটিভ পেশেন্ট, এবং এদেরকে আলটিমেটলি পেসমেকার ইউজ করতে হয়েছে। এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমরা ওয়ার্ল্ড রিকগনাইজড ট্রিটমেন্ট যেটা বলেছে যে আমরা রক্ত তরল করার জন্য আমরা ইনজেকশন এনক্সাপারিন মানে সাবকিউটেনিয়াসলি চামড়ার মেঝে ইউজ করি। এটা নর্মাল মানুষের যে ডোজ সেটা আমরা হাফ। এবং কোভিড রোগীদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ বলে এটা মানে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে যে দুটো ওষুধ এখনো পর্যন্ত কর্নার স্টোন হয়ে আছে মানে কোভিড ট্রিটমেন্টে, দুটার একটা হচ্ছে এই রক্ত তরলীকরণ ওষুধ, যেটা আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট বলে থাকি। কারণ রক্ত জমাট বাঁধার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এই কোভিড-19 রোগীদের মধ্যে, রক্ত জমাট বাঁধার একটি কিন্তু জি, এটাই মানে হার্টের কমপ্লিকেশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে রক্ত জমাট বেড়ে যায়। আরেকটা যেটা আমি কর্নার স্টোন ট্রিটমেন্ট বলছিলাম, যারটা হচ্ছে স্টেরয়েড, যে অ্যাকচুয়ালি ভাইরাস যে জীবাণুটা দ্বারা আমরা ইনফেক্টেড হই, এটা সরাসরি তেমন ড্যামেজ করতে পারে না, এটা ইনডাইরেক্টলি একটা ইনফ্লামেটরি রেসপন্স মানে প্রদাহজনিত যেটা করে, এটার ক্ষেত্রে আলটিমেটলি অন্য সবগুলো ইফেক্টগুলো শুরু হয়ে যায়। তো অতএব এই ইনফ্লামেশনকে কন্ট্রোল করা এবং যে ইমিউনোলজিক্যাল রেসপন্স কন্ট্রোল করার জন্য স্টেরয়েডটা আমাদের একটা কর্নার স্টোন ট্রিটমেন্ট হিসেবে ওয়ার্ল্ড সব জায়গায় এটাকে রিকগনাইজ করে করেছে। আর আরেকটা যেটা আমি বলেছি যে প্লাজমা থেরাপি, রিসেন্টলি আমেরিকাতে এটা করেছে যে 1/3 পেশেন্ট ক্যান বি সার্ভাইভ ফ্রম দ্য প্লাজমা। ইনিশিয়ালি আমরা হেসিটেশনে ছিলাম, এটা লং টার্ম ফলো আপ তেমন রেজাল্ট ছিল না, বাট নাও ইট ইজ রিকমেন্ডেড দ্যাট প্লাজমা থেরাপি ক্যান বি এ গুড অপশন। ডেক্সামেথাসন নিয়ে আসলে গবেষণা হয়েছে, স্টেরয়েড যেটা আপনি বলছেন আর কি, এটি আসলে এই চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে বলে আমাদের গবেষকরা এবং চিকিৎসকরা বলছেন। আপনি সেই কথাই বলছেন, অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার করে আসলে আমাদের বিষয়গুলো বলছেন। দর্শক মণ্ডলী, আপনারা শুনছেন যে আমাদের আসলে হৃদরোগের এই মুহূর্তে কি সমস্যা রয়েছে, যারা হৃদরোগীরা রয়েছে কি ঝুঁকিতে রয়েছেন বা তারা চিকিৎসাই বা কিভাবে নেবেন, এই সবগুলো বিষয় নিয়ে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় অনলাইনে যুক্ত আছেন ডাক্তার শুদ্ধ সাত্য চ্যাটার্জি, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, অ্যাপোলো গ্লেনিগার্লস হসপিটাল কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডাক্তার শুদ্ধ সাত্য চ্যাটার্জি, আপনাকে প্রথমেই আমরা জানতে চাই যে খুব সাহসিকতার সাথে আপনারা চিকিৎসা করে যাচ্ছেন আপনাদের ভারতবর্ষের যে সকল রোগীরা আছেন, আপনার কাছে একটু জানতে চাই আপনাদের যে অভিজ্ঞতা, আপনারা শুরু থেকে যেভাবে মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, আসলে কিভাবে মানুষকে এই ইনফেকশন কন্ট্রোল, এই যে জীবাণু থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনারা কি কি পদক্ষেপ নিলেন বা আপনারা কি কি পরামর্শ আসলে মানুষকে দিয়ে যাচ্ছেন, একটু যদি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমাদের ভারতবর্ষে প্রথম করোনা কেস পাওয়া যায় 31শে জানুয়ারি 2020। জি, তারপর থেকে সারা ভারতে অল্প অল্প করে এই অসুখটার বিস্তৃতি হতে থাকে। আমাদের লকডাউন শুরু হয় গত 23শে মার্চ 2020। প্রথমে একটা প্রতীকী লকডাউন হয়, তারপর থেকে এক নাগারে
15 দিন অন্তর অন্তর বিভিন্ন ডিসিশন নিয়ে লকডাউন শুরু হয়। হুম হুম হুম। তো লকডাউনের সঙ্গে যে জিনিসটা আমাদের স্ট্রেস দেওয়া হয়েছিল শুরু থেকে, একটা হচ্ছে মাস্ক পরা। প্রথমে সেটা বাইরে কম্পালসারি মাস্ক পরা ছিল, হুম হুম। এবং মাস্কের ধরনের উপর বিভিন্ন জায়গায় কাজের সঙ্গে ধরনের একটা নির্দিষ্ট নিয়মানুবর্তিতা আমাদের জানানো হয়েছিল। জি। সেটা হচ্ছে হাসপাতালে যারা কাজ করবেন, যারা অ্যাক্টিভলি কোভিড পেশেন্টের সংস্পর্শে আসছেন, তাদের জন্য সবসময় N95 মাস্ক লাগবে। এবং যারা বাজার, দোকান ইত্যাদি জায়গায় যাচ্ছেন, এক নম্বর তো সেগুলো যতটা সম্ভব কম করার কথা বলা হয়েছিল, এবং বাজার দোকানে কখনোই 50 বছরের ওপরে মানুষদের যাওয়া যাবে না। যারা কোমরবিডিটিতে আছে, যেমন ধরুন একটু আগে ডাক্তারবাবু বললেন হার্টের অসুখ রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, হুম হুম হুম। ডায়াবেটিস রয়েছে, তারা জি। যাবে না, তারা বাড়িতে থাকবে। 15 বছরের নিচেরাও যাবে না, 15 থেকে 50 বা 15 থেকে 60 এই জি। বয়সের মানুষরা তখন বাইরে যেতে পারতো। জি। তারপর আস্তে আস্তে জুলাই মাসে আমাদের আনলক শুরু হয়। এর মধ্যে কিন্তু আমাদের ডাক্তার আস্তে ডাক্তার আস্তে শুদ্ধ সারা সাত্য ভারতে চ্যাটার্জি, অল্প অল্প এই যে আনলকের এই জায়গা থেকেই আমি আবার আপনার কাছে আসবো। আমাদের সাথে একজন সম্মানিত দর্শক রয়েছেন, আমরা একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এই আলোচনায় আবার যুক্ত হব। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? আপনি নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, আপনার প্রশ্নটি করুন। আপনি কে বলছেন? ইয়া, জি, আপনি আমার প্রশ্ন। নাম নাসরিন আক্তার। হুম হুম। জি আমার প্রশ্নটা হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে, উনি উনি এখন বর্তমানে অফিসে আছে আর কি। জি তো ওনার সমস্যাটা হচ্ছে ওনার বয়স 50 বছর, প্রেশার আছে। জি। যে কি একটা ওষুধ খায়, থাইবেন্ডি আর কি, প্রেশারের। প্রেশারের ওষুধ আচ্ছা। জি। জি, এখন ওনারা যে প্রচুর ঘামছে ইদানিং। হুম। জি, প্রচুর ঘামছে এবং হার্টটা খুব পাম্প করে। তো হার্টটা মনে হচ্ছে যে চামড়ার উপরে একেবারে। তার নারীর গতি কি বেশি বলে মনে হচ্ছে, অর্থাৎ হার্ট রেট বা বুক ধড়ফড়ানি এই ধরনের কোনো সমস্যা আছে? যে আমরা যে আমাদের বাসায় একটা প্রেশার মাপার, যে প্রেশার মাপার যন্ত্র আছে, হুম হুম। ওটা থেকে আমরা মেপেছি, ওখানে পালস সামনে দেখা যাচ্ছে যে 105। জি। প্রেশার কত থাকে? এটা প্রেশার কত থাকে? প্রেশার 90/139, 40, কখনো 50 উপরে এরকম। 50। আচ্ছা, তার মানে আপনি ওষুধে আছেন। ওনার আর কোনো রোগ রয়েছে কিনা স্যার? আপনার প্রশ্ন, আপনি উত্তর পরে জি, দেবেন। অ্যাজমা আপনার যদি আছে। কোনো প্রশ্ন থাকে সেটি বলবেন। অ্যাজমা আছে। আচ্ছা, জি। ডায়াবেটিস বা এই ধরনের কোনো সমস্যা নেই? একটি ওষুধ শুধু খাচ্ছেন হৃদরোগের জন্য, হার্টের সমস্যার জন্য, তাই তো? যে গ্যাস্ট্রিকের ওষুধ খায় সবসময়, আচ্ছা। আর ইসের আর কোনো হার্টের ওষুধ খায়, প্রশ্ন আছে? এবং ওই যে ঠান্ডার প্রশ্ন জন্য, আছে? অ্যালার্জির জন্য মন্টিলোকাস খায়। আপনার কোনো আচ্ছা, প্রশ্ন? আপনি ওই যে আপনার হাজবেন্ড বললেন যে অ্যাজমা আছে, হ্যাঁ? জি জি। এখন অ্যাজমার চিকিৎসার জন্য কিছু কিছু ওষুধ মানে যদি আপনি সেবন করেন তাহলে নাড়ির গতি বেড়ে যেতে পারে, এটা আমি জানি না। আমরা আপনি উত্তরটা পরে দেব স্যার। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অ্যাসোসিয়েটেড, সেটা একটু যদি জিজ্ঞেস করে নিতে পারেন। না, আর কোনো কোশ্চেন? আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমরা আপনার এই প্রশ্নের উত্তরটি দেব আমাদের তো আমি একটু আরেকটু বলতে চাচ্ছি। হ্যালো, জি বলেন বলেন, আমরা শুনছি, বলেন। আমি বলতে চাচ্ছি যে আমি কি পরীক্ষা করালে, আমি তো এখন হার্টের পরীক্ষাটা করাইনি। জি জি। এখন আমি হার্ট ফাউন্ডেশনে যে সংক্ষেপে কি পরীক্ষাটা করালে তার হার্টে কোনো সমস্যা আছে নাকি সেটা জানতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আমরা চেষ্টা করব আপনার সবগুলো প্রশ্নের উত্তর দিতে। আমাদের সাথেই থাকুন, আমাদের আলোচনার সঙ্গে থাকুন। আমাদের যিনি হৃদরোগ বিশেষজ্ঞ আছেন উনি এই প্রশ্নের উত্তর দেবেন। তার আগে আমরা যে আলোচনায় ছিলাম ডাক্তার শুদ্ধ সাত্য চ্যাটার্জি, আমাদের একজন দর্শকের প্রশ্ন নিয়েছি আমরা। আপনি যে কথাটি বলছিলেন সেই বিষয়টি নিয়েই আবার আসবো। আনলক থেকে আপনি বলছিলেন যে আনলক হলো, তারপরে আপনারা কিভাবে এগোলেন? একটা জিনিস তো খুব পরিষ্কার, সেটা হচ্ছে দীর্ঘদিন আনলকিং মানে লকডাউন যদি চলে, সেখানে একটা অর্থনৈতিক ক্ষতি হয়, জি। এবং সেই অর্থনৈতিক ক্ষতিতে ভারতবর্ষ বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় সারা পৃথিবীর সমস্ত দেশে হয়েছে। তো সেই জায়গায় কাটিয়ে আমরা আনলক করতে বাধ্য হই, এবং এর পিছনে আজকে আমরা একটা খুব সঠিক কারণও দেখতে পাই। সেটা হচ্ছে আমরা দেখেছি যে আইসিএমআর এর একটা গবেষণা, আমাদের যেটা ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ আছে, সেখানে একটা গবেষণায় দেখা গেছে যে আমরা ইমিউনোগ্লোবুলিন আইজিজি একটা টেস্ট করা হয়েছিল প্রায় 700টি গ্রামে, বিভিন্ন মানুষের স্যাম্পলিং নিয়ে আমাদের গোটা ভারতবর্ষে। সেখানে দেখা গেছে গ্রামের প্রায় 60% মানুষ কিন্তু ইমিউনোগ্লোবুলিন তাদের রয়েছে, মানে তারা আইজিজি পজিটিভ। তো সেই কারণে লকডাউন কতটা কার্যকরী হয়েছে সেটা নিয়েও আমাদের
সন্দেহ রয়েছে এবং দেখা গেছে যে লকডাউন করেও কিন্তু আমাদের মধ্যে ইনফেক্টিভিটি অনেক বেড়েছে এবং সেটা অ্যাসিমটোম্যাটিক ভাবেই বেশিরভাগটা বেড়েছে। এবার আমাদের এই সমস্ত বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা একটা জায়গায় বুঝতে পেরেছি যে আমাদের যে রেট, মানে মানুষের মারা যাওয়ার যে সংখ্যাটা, সেই সংখ্যাটা 1%-এর নিচে রয়েছে। মানুষের অসুস্থ হওয়ার সংখ্যাটা ভ্যারি করছে 5 to 10%-এ, যাদের মধ্যে হসপিটালাইজ লাগছে, এবং 30% মানুষ বিভিন্নভাবে সিমটোম্যাটিক হচ্ছে, কিন্তু 70-80% মানুষ কিন্তু অ্যাসিমটোম্যাটিক ভাবে ভালো হচ্ছেন এবং তাদের মধ্যে কোনো রকম সিমটম দেখা যাচ্ছে না। এই জায়গাটা হচ্ছে খুব খারাপ সমস্যার জায়গা হয়ে গেছে, তার কারণ এই জি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেশেন্টদের মধ্যে, যেহেতু তারা অ্যাসিমটোমেটিক, যেহেতু তাদের কোনো একজন পেশেন্ট থেকে আরেকজন পেশেন্টের কোনো লক্ষণ নেই, তাই তাদের ক্ষেত্রে ছড়িয়ে যাচ্ছে এবং কেউ জানতেও পারছে না, যার জন্য কেসের সংখ্যাটা কিন্তু ভারতবর্ষে বেড়ে চলেছে। এবং তার একটা বড় কারণ হচ্ছে ভারতবর্ষ যেহেতু একটা বড় সংখ্যক মানুষের জায়গা, 138 কোটি মানুষ এখানে বসবাস করে, জি জি খুব স্বাভাবিক। সেইখানে এখন নাম্বার অফ কেস, মানে টোটাল নাম্বার অফ কেস যেটা আমরা বলি, সেটা কিন্তু বাড়ছে। এবং তার আরো একটা বড় কারণ হচ্ছে আমরা অনেক বেশি কেস ডিটেকশন করছি। আমরা আগে যেমন খুব অল্প সংখ্যক কেস একদিনে টেস্ট করতে পারতাম, আজকে আমাদের অনেক বেশি ল্যাব তৈরি হয়েছে এবং আমরা তার প্রায় কয়েক গুণ, প্রায় 50-60 গুণ বেশি পেশেন্টকে আজকে টেস্ট করাতে পারছি একদিনে, যার জন্য আমাদের নাম্বারটা বাড়ছে। কিন্তু একদিকে যেমন নাম্বার বাড়ছে, অন্যদিকে তেমনি কেস ফ্যাটালিটি রেট, মানে ডেথ রেটটা প্রায় সমান্তরাল ভাবে যাচ্ছে বা অনেক সময় কমেও যাচ্ছে। আচ্ছা, জি। তো এইভাবে আমরা আস্তে আস্তে আনলকের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের সবসময় যেটা মাথায় রাখতে হচ্ছে সেটা হচ্ছে হাসপাতালে টোটাল বেডের সংখ্যা থেকে কখনো যেন পেশেন্টের সংখ্যা বেড়ে না যায়। তার জন্য আমরা সবসময় জোর দিচ্ছি এই অ্যাসিমটোম্যাটিক পেশেন্টদের হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে থেকে সুস্থ হওয়ার উপর। জি, সেটা নিয়ে আমরা এখন ডাক্তার সূত্র সাত্য চ্যাটার্জি, এই জায়গায় একটু আপনার সাথে একটা প্রশ্ন একটু জুড়ে দেই। সেটি হচ্ছে যে আপনারা টেস্টিং, ট্রেসিং, ট্র্যাকিং, ট্রিটমেন্ট এই জায়গাগুলোতে, এই T4Tর জায়গাগুলোতে আসলে আপনারা কতটুকু পারদর্শিতা আপনারা দেখিয়েছেন বা সাধারণ মানুষ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যেটি আমাদের নেবার মতো, সেটি হলো যে আপনারা বলছেন যে আপনারা চাইছেনই না যে কোনোভাবে আপনার হাসপাতালে যত ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি রোগী যেন না হয়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বেশি, সেই জন্য আপনারা বিশেষ কিছু পদক্ষেপ আপনারা নিয়েছেন। এই টেস্টিংয়ের ব্যাপারগুলোতে বা আমাদের যেমন অনেকের অনাস্থা দেখা দিচ্ছে বা দেখা দিয়েছে, টেস্ট করতে চাচ্ছে না, মানুষের অনীহা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আপনাদের দেশে কিরকম হচ্ছে, যে তারা কি টেস্ট করাতে যাচ্ছেন বা আপনারা কি পর্যাপ্ত টেস্ট করতে পারছেন কিনা, কত % টেস্ট আসলে আপনারা করতে পারছেন এবং তার রিপোর্ট কি আসছে, আপনাদের কাছে কি তথ্য রয়েছে? না, আইসিএমআর এর যে রিসেন্ট যে তথ্যটা বেরিয়েছে সেই অনুযায়ী দেখতে গেলে তো আমাদের অনেক পেশেন্টের যাদের টেস্ট হয়নি তারা অ্যাসিমটোম্যাটিক ভাবে ইনফেক্টেড হচ্ছে। জি, এবার আমাদের বেশি মানুষের ক্ষেত্রে যে এই অনীহাটা যে নেই তা নয়, কিন্তু হ্যাঁ, বিভিন্ন ভাবে মিডিয়া বলুন, গভর্নমেন্ট বলুন, আমাদের স্বাস্থ্য দপ্তর অনেক রকমের বিভিন্ন রকমের স্টেপ নিয়েছে। পুরো স্বাস্থ্য দপ্তরের একটা ওয়েবসাইটে আমাদের নিয়মিত প্রত্যেকটা হাসপাতালে বেড অ্যাভেলেবিলিটি দেখা যাচ্ছে, প্রত্যেক দিন কত সংখ্যক টেস্ট, যেমন আমাদের পশ্চিমবঙ্গে কালকে কত টেস্ট হয়েছে এটা একেবারে আপনি দেখতে পেয়ে যাবেন আমাদের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে, যে 47,000 টেস্টিং হয়েছে, তার মধ্যে কতজন পজিটিভ হয়েছে, তার মধ্যে কতজন 24 ঘন্টায় মারা গেছেন, মোট কতজন মারা গেছেন, এখন অ্যাক্টিভ পেশেন্ট কজন আছেন, কতজন রিকভারি হয়েছেন, কালকে কতজন ডিসচার্জ হয়েছেন, এগুলো একদম পরিষ্কার করে আমাদের প্রত্যেক দিন বুলেটিনে, মানে স্বাস্থ্য ভবনের যে বুলেটিন সেগুলোতে আসছে। আর আমরা আমাদের যে প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার, আমাদের যে ডাক্তার সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে কিন্তু আমরা সব সময় এই হোম কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিটা রোজ আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। সরকারের সাথে একসাথে যুক্ত হয়ে আমরা
কাজ করে চলেছি জি, এবং খুব- কোয়ারেন্টাইনের সমস্ত রকম অ্যাডভাইস আমরা দিচ্ছেন। ধন্যবাদ সুদর্শন চ্যাটার্জি। এর সাথে আমার একটি আসলে প্রশ্ন করতে একটি লোভনীয় একটি প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে আমার এই প্রশ্নটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যেহেতু আমরাও চিকিৎসক, আমরা কাজ করছি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা দেখেছি যে আপনাদের হাসপাতালগুলোতে বিভিন্নভাবে আপনার চিকিৎসকদেরকে এবং যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন, কাজ করছেন, তাদেরকে পুষ্পবৃষ্টি করা হয়েছে, বায়ুসেনারা পুষ্পবৃষ্টি করেছেন, দিয়েছেন, আপনাদেরকে সম্মান জানিয়েছেন, বিভিন্নভাবে আপনাদেরকে এনকারেজ করেছেন। আপনাদের কাছে এই বিষয়গুলো কেমন, কি মনে হয় যে আসলে এতে করে কি আপনাদের মানসিক অবস্থা বা সাহসের জায়গাটি কি আরো বেড়ে গেছে বলে মনে করছেন কিনা, বা আপনারা এই জায়গাটিকে কতটুকু সন্তুষ্ট বলে মনে করেন? না, দেখুন, যে কোনো কিছুতে অ্যাপ্রিসিয়েশনটা তো খুব জরুরি। যেমন ধরুন, স্কুলে যারা পড়াশোনা করে তাদের যে মানপত্র দেয়া হয়, এইটা তাদের একটা জীবনের রেকগনিশন। তো আমরা যদিও বড় হয়ে গেছি এখন, কিন্তু প্রত্যেক মানুষের তো জীবনে একটা কি বলবো, একটা ভালো লাগার জায়গা আছে। সত্যি কথা বলতে এই কাজটা তো খুব একটা কি বলবো, একটা ফ্রাস্ট্রেশনের জায়গা রয়েছে। আমরা জীবনে কোনোদিন এর আগে খুব একটা মাস্ক পরে কাজ করতাম না, গ্লাভস পরে কখনো আউটডোরে পেশেন্ট দেখতে হবে এটা আমরা কখনো ভাবিনি। হ্যাঁ, কিন্তু আজকে সেটা করতে হচ্ছে। আজকে প্রত্যেকটা পেশেন্ট, মানে আমার ব্যক্তিগতভাবে ডাক্তার হিসেবে মনে হয় আমি যেন আমার পেশেন্টকে অপমান করছি। আমি তার সামনে মাস্ক পরে কাজ করছি, মানে অ্যাজ ইফ তার থেকে আমার ইনফেকশনটা ছড়িয়ে আসবে, সেই ভয়ে যেন আমি মাস্ক পরছি, পিপিই পরছি। এটা আমার কেমন যেন মনে হয় যে আমি রুগীকে বোধহয় অপমান করছি। তো আমি এইভাবে নিজেকে স্যাটিসফাই করি যে না, হয়তো আমারও রোগটা আছে, আমার থেকে যাতে রুগীর না হয় সেই হিসেবে। কারণ আমরা জানি যে চিকিৎসকরা সুপার স্প্রেডার হিসেবে কাজ করে, চিকিৎসকদের কাছ থেকেই কিন্তু এই রোগ ছড়িয়ে যেতে পারে সাধারণ মানুষের মধ্যে। ধন্যবাদ রাজদীপ শুদ্ধসাত্য চ্যাটার্জি, আপনি খুব চমৎকার কথা বলছেন। আপনার সাথে পরে আসবো চিকিৎসা নিয়ে। আপনারা ইন্ডিয়াতে বা ভারতবর্ষে আসলে কি ধরনের চিকিৎসা দিয়ে বেশি ভালো ফল পাচ্ছেন সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যদিও সুনিশ্চিত চিকিৎসা এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। আমরা কি অধ্যাপক রাজদীপ দত্তকে অনলাইনে পাচ্ছি কিনা? আমি আচ্ছা, আমরা নিশ্চয়ই তাকে সংযুক্ত করতে পারবো। আমরা পরবর্তীতে রাজদীপ দত্ত নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন এই প্রত্যাশা করছি। আমরা একটু স্টুডিওতে রয়েছেন মামুনুর রশিদ সিজার। আপনার কাছে যে বিষয়গুলো নিয়ে আসছিলাম, যে হৃদরোগ বা কার্ডিয়াক সমস্যা নিয়ে, আমাদের কাছে একজন দর্শকের প্রশ্ন ছিল যে তার স্বামীর ব্যাপারে কথা বলছিলেন তিনি। হ্যাঁ, ওটার ব্যাপারে হচ্ছে যে উনি আসলে জানতে চাচ্ছিলেন যে কোন পরীক্ষাটা উনি করবেন। জি জি। তো আমার মনে হয় যে উনি যেহেতু আগে কোনো হৃদরোগ বিশেষজ্ঞ বা মনে হয় কাউকে দেখান নেই, প্রেশারের ওষুধটা খান, প্রেশার উনি যেটা বলেছেন প্রেশারটা মোটামুটি কন্ট্রোল আছে। তবু আমার মনে হয় উনি যেহেতু পরীক্ষা করাতে চাচ্ছেন, উনি ডাক্তারের কাছে যে আমার তরফ থেকে ইয়ে থাকবে যে একটা ইসিজি এবং ইকো করবেন উনি। জি। তাহলে ওনার জিনিসটা বোঝা যাবে যে ওনার অন্য কোনো ইসকেমিক সমস্যা আছে কিনা, ট্যাকিকার্ডিয়া যেহেতু ওনার প্রবলেম। আর আমি যেটা বলেছি যে উনি অ্যাজমার চিকিৎসা নেই, এটাও একটু ওষুধটা দেখতে হবে যে উনি কোন ওষুধ খায়, কারণ অ্যাজমার কিছু ওষুধ আছে যেগুলো ট্যাকিকার্ডিয়া তৈরি করে, তো সেইটা উনি অ্যাভয়েড করবেন। মোট কথা উনি একজন হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করলে উনি টোটাল চিকিৎসাটা চেঞ্জ করতে পারবেন। সে যেটা বলছিল যে একটি হার্টের ওষুধও সে খায়, হ্যাঁ, 5 মিলিগ্রাম বলেছেন। আমি ধরে নিচ্ছি যে সেটা বিসোপ্রোলল বা এই ধরনের ওষুধ, কিন্তু বিসোপ্রোললও তো ধরেন যে যদি অ্যাজমা থাকে, ফ্র্যাঙ্কলি অ্যাজমা থাকে, তাহলে এটা না খাওয়া বলে। সেক্ষেত্রে ওনার যদি হার্ট রেট বেশি থাকে, সেক্ষেত্রে আমরা অন্য ডেলটিয়াজিম বা এই গ্রুপের ওষুধে যেতে পারি, ওষুধগুলো যেতে পারেন। জি, ধন্যবাদ। দর্শক যিনি আমাদের সাথে প্রশ্ন করেছিলেন, আপনি নিশ্চয়ই আপনার এই খুব সুপরামর্শ দিয়েছেন আমাদের অধ্যাপক মামুনুর রশিদ। আপনি নিশ্চয়ই সেই বিষয়ে আপনি নিশ্চয়ই বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন। স্যার, আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে চাই সেটি হলো যে মানুষের মনে একটি প্রশ্ন জাগছে যে কোভিড-19 থেকে সেরে উঠছে, কিন্তু তারপরেও তার কিছু লেট কোভিড সিমটম যেগুলো আমরা বলছি, যে এই উপসর্গগুলো থেকে যাচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে, কেউ কোভিড থেকে সেরে ওঠার পরেও কিন্তু মারা যাচ্ছে। এরকম অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। স্যার, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ ডাক্তার সাহেব, একটা খুব গুরুত্বপূর্ণ মানে প্রসঙ্গ অবতারণা করার জন্য। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি এটাকে আমরা বিভিন্ন এই যে পেশেন্টগুলো যারা শুধু কোভিড নেগেটিভ হওয়ার পরেও দেখা যায় যে তাদের দুর্বলতা অনেক দিন পারসিস্ট করছে, এদেরকে ইন্টারন্যাশনালি একটা নতুন টার্ম দেওয়া হয়েছে লেট কোভিড হিসাবে। লেট কোভিড টার্মিনোলজি দেওয়া হয়েছে, বা আপনি পোস্ট কোভিড সিনড্রোম বলতে পারেন সেভাবে।
এখানে হচ্ছে কি যে আমি আগেই বলেছিলাম যে এই কোভিড ইনফেকশনটা হার্টের যদি মানে মাসল যেটা আমরা বলি মাংসপেশিকে, হার্টের মাংসপেশিকে যদি ইনভলভ করে তাহলে মায়োকার্ডাইটিস বা হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। দেখা যাচ্ছে হার্টটা একটু ডায়ালেটেড হয়ে যাচ্ছে এবং তার যে ব্লাডটাকে বের করে শরীরে ছড়ায় দেওয়ার শক্তিটা কমে যায়। তখন শরীরের সব ইয়েতে তো আমাদের অক্সিজেন দরকার, ব্লাডটা যদি প্রপারলি না যেতে পারে তখন সব জায়গায় এই অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য এই ফ্যাটিগনেসটা চলে আসে। তো এটা আমরা যদি ইকোকার্ডিওগ্রাফি করি তাহলে আমরা বুঝতে পারবো। আরেকটা হচ্ছে যেটা আপনি বলেছেন যে কোভিড সুস্থ হওয়ার পরে হঠাৎ করে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। তো এটার ব্যাপারে আমরা যেটা আগেই বলেছি যে রক্ত জমাট বাঁধার যে প্রবণতাটা, এটার জন্যে আমরা যখন অ্যাক্টিভলি কোভিড অসুখ থাকে তখন আমরা ইনজেকশন দিই। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোভিড যখন ভালো হয়ে যাবে তারপরেও এটাকে 6 সপ্তাহ পর্যন্ত মুখে খাওয়ার রক্ত তরলীকরণ ওষুধ আমরা দিতে হবে, যে রিভারক্সামাইড। এটা আমরা সবাই ওয়ার্ল্ডলি এটা রিকগনাইজ করেছে এখন। এটা 10 মিলিগ্রাম করে প্রতিদিন আপনার 6 সপ্তাহ খাবেন। তাহলে যেটা হচ্ছে যে তার রক্ত তরল জমাট বাঁধার যে প্রবলেম থেকে যে সমস্যাটা সাডেনলি মৃত্যু হওয়া সেটা থাকবে না। আর যদি যেটা বলছেন যদি হার্ট মাসল ইনভলভ হয় সেক্ষেত্রে আমাদের হার্ট ফেলিওর ট্রিটমেন্টগুলো যোগ করতে হবে। সেগুলো যে কোনো হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গেলে ওনারা এটা অ্যাডজাস্ট করে দেবেন। জি জি, ধন্যবাদ ডাক্তার মামুনুর রশিদ সিজার। আমরা নিশ্চয়ই তাহলে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে রোগীদের মধ্যে, যে দুর্বলতা, সেই বিষয়গুলো নিয়ে তারা কি ধরনের। আরেকটা হচ্ছে যে এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমার মনে হয় যে কোভিড থেকে মুক্ত হওয়ার পরে রিচ ফুড, স্পেশালি প্রোটিন জাতীয় খাবার, ভালো দুধ, ডিম এগুলো খেতে হবে। মানে জাস্ট যে কোনো ভাইরাল ইনফেকশনে আমাদের যে আগেও যে ইনফ্লুয়েঞ্জা বা যেগুলো সেক্ষেত্রেও কিন্তু রোগী অনেক দুর্বল হয়ে যায়। তো অতএব এই দুর্বলতা কাটার জন্যে ভালো রিচ ডায়েট মানে প্রোটিন শুদ্ধ যেটা খেতে হবে। জি, প্রোটিন জাতীয় খাদ্য খেলে নিশ্চয়ই তাদের যে দুর্বলতার জায়গাগুলো তো নিশ্চয়ই কাটিয়ে উঠবেন। একটি বিষয় যে এই মুহূর্তে আসলে আমরা হাসপাতালে যাওয়াটাকে অনেকটা অনুৎসাহিতই করছি, যে হাসপাতালে এসেই বরং আরও করোনার ভাইরাসের সংক্রমিত হতে পারেন, এরকম অনেক হৃদরোগীরা যারা রয়েছেন তাদের জন্য আসলে কি পরামর্শ থাকতে পারে, তারা কি করবেন আসলে এই মুহূর্তে? একটা হচ্ছে যে আপনি অনেক সময় আমরা দেখছি যে তাদের যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলোতে আসলে অনেক সময় আপনারা যেটি করেন যে একটু বাড়িয়ে বা ডোজ বাড়িয়ে কমিয়ে দেওয়া বিষয় থাকে, বা এই মুহূর্তে তাদের ওষুধগুলো কন্টিনিউ করতে চান পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন আছে আসলে সাধারণ মানুষ। আচ্ছা, আপনি দুটো কোশ্চেন করেছেন। আমি তাহলে হৃদরোগ রোগীদের মিলে কথা বলি, জেনারেল রোগীদের না যাই। সেটা হচ্ছে যে হৃদরোগ রোগীদের যদি কোভিড ইনভলভমেন্ট হয় তাহলে এটা বেশি কনসেন্ট্রেশন দিতে হবে যে রিগার্ডিং হৃদরোগের প্রোটেকশনের জন্য। এখানে হচ্ছে যে কোনো ওষুধকেই, যেমন আগে যদি কেউ অ্যান্টিপ্লাটলেট মানে অ্যাসপিরিন জাতীয়, আমরা ইকোস্প্রিন অ্যাসপিরিন যেগুলো খাই, এগুলো কোনোটাই বন্ধ করতে বলা হয়নি। যে বা রক্তের চর্বি কমানোর যে ওষুধ, প্রেশারের যে ওষুধ, এগুলো সবই কন্টিনিউ করতে হবে। এর বাইরে যেটা আমি বলেছি, যদি তার প্রবলেমটা প্রিকশনের জন্য রক্ত জমাট বাঁধা যদি না হয়, সেই কারণে আমরা ওই যে ইনজেকশন এনক্সাপারিন আমরা ইউজ করে থাকি। আরেকটা যেটা আপনি বলেছেন যে রোগী বাড়িতে থাকবে না হসপিটালে যাবে, অ্যাকচুয়ালি এটা সারা পৃথিবীতে বলা হচ্ছে যদি মানে অক্সিজেন স্যাচুরেশন ভালো থাকে, রোগীর শ্বাসকষ্ট যদি না থাকে, তাহলে তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারেন তার নর্মাল কন্টিনিউয়াস ওষুধগুলো এবং যেগুলো আমরা বলেছি। এখন হসপিটালে তখনই অ্যাডমিশন হতে হবে যখন তার অক্সিজেন প্রয়োজন হবে, এবং সেটা বাসায় দিয়ে অনেকে আমাদের সিলিন্ডার কিনে দিচ্ছেন। কিন্তু আমার মনে হয় যে যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে হসপিটালে যাওয়াই ভালো, কারণ যে কোনো মুহূর্তে এই অক্সিজেন স্যাচুরেশনটা অনেক ড্রপ করতে পারে। সেক্ষেত্রে আমাদের এগুলো এখন অ্যাভেলেবল হয়েছে, সেক্ষেত্রে এটার সুবিধা হাসপাতালে যাওয়া সেক্ষেত্রে বেশি প্রয়োজন বলে মনে করছেন। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মামুনুর রশিদ সিজার। যে আমরা এখন জানতে চাচ্ছিলাম, অনলাইন অতিথি দুজন ছিলেন, আমরা অধ্যাপক রাজদীপ দত্তকে এই মুহূর্তে এখনো সংযুক্ত করতে পারিনি, নিশ্চয়ই উনি সংযুক্ত হলে ওনার সাথে কথা বলবো। ডাক্তার শুদ্ধ সাত্য
চ্যাটার্জি, আপনার কাছেই আমরা আবার আসছি। আপনি দীর্ঘদিন থেকে সেখানে কাজ করছেন, খুবই স্বনামধন্য একজন মেডিসিন বিশেষজ্ঞ আপনি। আপনার কাছে একটু জানতে চাই, সেটি হলো যে আপনারা মানুষ যারা কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন তাদেরকে আসলে চিকিৎসার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে, যদিও আমাদের হাতে সুনিশ্চিত কোনো চিকিৎসা আসেনি, আমাদের হাতে কোনো ভ্যাকসিন আসেনি, সেক্ষেত্রে আসলে কোন কোন ওষুধগুলো আপনাদের ক্ষেত্রে বেশি কাজে লেগেছে, বা আপনাদের কি কোনো স্টাডি আছে কিনা যে সাধারণত এই রোগে বেশি ভালো কাজ করছে কোন ওষুধগুলো? দেখুন, আমাদের অনেক দিন ধরে, মানে প্রথম দিকে আমাদের চিকিৎসা পদ্ধতিটা একটুখানি ইরেগুলার ছিল। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ওষুধ নিয়ে বিভিন্ন রকমের গবেষণাও হচ্ছিল, সেটা ব্যবহারও হচ্ছিল। জি। কিন্তু আজকে লাস্ট 2 মাস ধরে আমাদের একটা নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী আমাদের চিকিৎসা করা হচ্ছে, এবং সেই অনুযায়ী আমাদের চিকিৎসার জায়গাও বেঁধে দেওয়া হয়েছে। একটা বেঁধে দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে থেকে চিকিৎসা, আরেকটা হচ্ছে সেফ হোম, একটা হচ্ছে হাসপাতাল, আর একটা হচ্ছে ইন্টেনসিভ কেয়ার সেন্টার। এরকম 4টে সেন্টারে আমরা কিন্তু ভাগ করে নিয়েছি। বাড়িতে কারা চিকিৎসা করবে? যাদের বয়স 50-এর নিচে, জি। কোনো কোমরবিডিটি নেই, হাই ফিভার, সর্দি কাশি, শ্বাসকষ্ট এগুলো হচ্ছে না। সর্দি কাশি সাধারণ হতে পারে, কিন্তু শ্বাসকষ্ট কোনোভাবেই হচ্ছে না, তারা বাড়িতে চিকিৎসা করবে। তাদেরকে বাড়িতে বিভিন্ন রকম দেওয়া হবে। এই পেশেন্টদের কিন্তু মূলত ওষুধ থাকে একটা মাল্টিভিটামিন, জ্বরের জন্য প্যারাসিটামল গ্রুপ অফ ড্রাগস, এবং তার সাথে কখনো কখনো যদি গলা ব্যথা হয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেটা মূলত ডক্সিসাইক্লিন, অ্যামক্সিসাইক্লিন এবং অ্যাজিথ্রোমাইসিনের মধ্যে বাঁধা থাকে। এবং যে পেশেন্টদের বাড়িতে একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন প্রেসক্রাইব করে থাকি। এর বেশি কিন্তু আমরা বাড়িতে চিকিৎসা করব না। জি। জি। সেফ হোম তাদের করা হচ্ছে। সেফ হোমে তারা থাকছেন যাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি করা যাবে না, হয়তো একটি মাত্র ঘর, বাথরুম অ্যাটাচ নয়, বা ধরুন আরো কিছু সমস্যা রয়েছে, বাড়িতে বয়স্ক মানুষ আছেন যাদেরকে আলাদা ঘরে রাখা যাবে না, তারা সেফ হোমে যাচ্ছেন এবং তাদের চিকিৎসাটাও প্রায় এই হোম কোয়ারেন্টাইনের মতোই থাকছে। জি। এবারে হাসপাতালে কারা ভর্তি হচ্ছেন? যারা 50-এর ওপর, যাদের হাই ফিভার থাকছে, যাদের শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্টের একটা মাপ আছে। যারা হোম কোয়ারেন্টাইন থাকছে তাদেরকে আমরা বলছি 2-3টে মেশিন কিনে রাখতে। ডায়াবেটিস থাকলে গ্লুকোমিটার, ব্লাড প্রেশারের যন্ত্র এবং পালস অক্সিমিটার। এই পালস অক্সিমিটার এবং টেম্পারেচার থার্মোমিটার, জি। এই পালস অক্সিমিটারে যদি 95%-এর নিচে কোনোভাবে স্যাচুরেশন দেখায়, দুবার টেস্ট করতে হবে 15 মিনিটের গ্যাপে। যদি দেখা যায় 95 বা তার কম হচ্ছে, তখন সেই পেশেন্টকে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে, আচ্ছা। এবং সেই হাসপাতালে গিয়ে সেখানে তাকে অক্সিজেন দেওয়া হবে। ডেঙ্গু আমাদের ফ্লুইড থেরাপি শিখিয়েছে, আমাদের কোভিড অক্সিজেন থেরাপি শিখিয়েছে। শুধু অক্সিজেন বিভিন্ন মাত্রায় দিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাত্র 2-3% মানুষকে কিন্তু অন্য বেশি কিছু লাগছে, বাকিদের কিন্তু অক্সিজেন থেরাপি, জি। তাদের মূলত তারা ভালো হয়ে যাচ্ছেন। তার সাথে ডাক্তারবাবু একটু আগে যে দুটো ওষুধ বললেন, লো মলিকুলার হেপারিন, স্টেরয়েড, এর সাথে যাদের হাই গ্রেড ফিভার এবং দেখা যাচ্ছে প্রোক্যালসিটোনিন, যেটা ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাত্রা নির্ধারণ করে, সেইটা যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা রেমডেসিভির দিয়ে থাকি। আচ্ছা। রেমডেসিভির ইনজেক্টেবল ওষুধ। আমরা এখনো পর্যন্ত খুব বেশি ফ্ল্যাভিপিরাভির ব্যবহার করছি না। এই দুটি অ্যান্টিভাইরাল ড্রাগ এখনো পর্যন্ত সারা বিশ্বে রেকমেন্ডেড হয়েছে, কিন্তু আমাদের দেশে এখনো ফ্ল্যাভিপিরাভির সেভাবে রেকমেন্ডেড হয়নি। এরপরে এলো আইসিইউ। আইসিইউতে আমাদের দেশে কিন্তু প্লাজমা থেরাপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি হয়েছে এই ওষুধগুলোর বাইরে। স্টেরয়েড থেরাপি, রেমডেসিভির থেরাপি, অ্যান্টিবায়োটিক, নেবুলাইজেশন, এগুলোর বাইরে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্লাজমা থেরাপি। এরপর যদি প্লাজমা থেরাপিতেও পেশেন্ট খারাপ থাকে, যদি তাও না ভালো হয়, সেক্ষেত্রে ভেন্টিলেট করা হচ্ছে। ভেন্টিলেশনে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে কমিয়ে বিভিন্ন রকম ভাবে চিকিৎসা করা হচ্ছে। জি। এইভাবে মোটামুটি আমাদের চিকিৎসা পদ্ধতিটা ভারতবর্ষের বিভিন্ন সেন্টার ফলো করছে, এবং এটা একটা জি। প্রোটোকলাইজ হয়েছে
চলছে। চলছে। ডাক্তার শুদ্ধস্বাস্থ্য চ্যাটার্জি, আমরা একটু ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে চাই, কারণ এই মুহূর্তে আসলে সাধারণ মানুষের আশার আলো বলেই অনেকে মনে করছেন যে এই প্রতিষেধক টিকাটি আসলে হয়তো অনেকটা আমরা বেঁচে যাব, অনেকেই ধারণা করছে। আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে কতটুকু কার্যকরী এবং নিরাপদ হবে? আপনাদের সেরাম ইনস্টিটিউট তারাও একেবারে প্রস্তুত, আসলে ভ্যাকসিন দিয়ে কি আমরা খুব একটা নিরাপদে থাকতে পারবো, বা আগামীতে আসলে কিভাবে আমাদের যে নিউ নর্মাল লাইফ বলা হচ্ছে সেই লাইফে আসলে আমাদের কিভাবে জীবনযাপন, যাপিত জীবন কেমন থাকবে, সেটা খুব ছোট্ট করে এই বিষয়টি একটু আমাদেরকে বলবেন। এবং আপনি যদি সিলভার ন্যানো পার্টিকেল নিয়েও বোধহয় আপনাদের একটি গবেষণা করেছেন বলে আমরা যতদূর জানি, এ ধরনের কোনো তথ্য যদি থাকে আমাদের কাছে যদি একটু মত বিনিময় করেন আপনি। বেশ, প্রথমে আমি ছোট করে ভ্যাকসিন বলি, তারপর সিলভার ন্যানো পার্টিকেলে যাচ্ছি। জি। ভ্যাকসিনের ক্ষেত্রে দু রকম ভ্যাকসিন এখনো পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন রকম ভ্যাকসিন সংস্থা তৈরি করে চলেছে। একটাকে বলছি আমরা লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, মানে ভাইরাসটি নিষ্ক্রিয় হয়েছে কিন্তু মারা যায়নি। জি। এবং আরেকটি হচ্ছে ভাইরাসটি মৃত ভাইরাস। এর মধ্যে রাশিয়ার যে ভ্যাকসিনটা ছিল সেটা লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন ছিল, এবং সেটার যা যা আপনারা বিভিন্ন রকম ভাবে মিডিয়াতে এবং এতে দেখতে পেয়েছেন, রাশিয়ান ভ্যাকসিনটা অনেকটা এগিয়ে রয়েছিল, কিন্তু তার কিছু সমস্যাও পাওয়া গেছে। WHO সেটাকে নিয়ে কিছু অসুবিধা প্রশ্ন তুলেছে, যেগুলোর সমাধান চলছে। জি। আমাদের যে ভ্যাকসিন, যে কোভ্যাক্সিন যেটা, সেটা কিন্তু ডেড ভাইরাস ভ্যাকসিন। এবারে এই ভাইরাস ভ্যাকসিন গুলোর কতদিন পর্যন্ত অনাক্রম্যতা বা করবে সেইটা কিন্তু ডিপেন্ড করছে এই ভ্যাকসিন গুলোর কোয়ালিটির উপর। যেমন ধরুন, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন প্রায় 2 বছর অবধি অনাক্রম্যতা দিতে পারে। এবার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনকে যদি দেখেন, ইনফ্লুয়েঞ্জা এবং করোনা ভাইরাস এরা সবাই কিন্তু আরএনএ ভাইরাস, এবং আরএনএ ভাইরাসের যেটা একটা বড় সমস্যা, এটা খুব তাড়াতাড়ি মিউটেশন করে। আমরা দেখেছি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য আমাদের প্রত্যেক বছর টিকা নিতে হয়। তো এবারে এই ভ্যাকসিনটার ক্ষেত্রে কতদিন ছাড়া ছাড়া টিকা নিতে হবে, নিলে কবার বুস্টারিং করতে হবে, সেইটা নিয়ে কিন্তু আমাদের গবেষণা এখনো চলছে। এবং আরেকটা জিনিস নিয়ে যেটাতে আমরা খুব কম দিন করে সময় পাচ্ছি, সেটা হচ্ছে সেফটি। এখনো পর্যন্ত যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা মাঝখানে ট্রায়াল বন্ধ হয়ে আবার শুরু হলো, আপনারা দেখেছেন, ট্রান্সভার্স মাইলাইটিসের জন্য। ট্রান্সভার্স মাইলাইটিস এমন একটা ইমিউনোলজিক্যাল ডিজিজ যেখানে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেল। জি জি। প্যারালাইসিস হয়ে যায় পায়ে। তো এগুলো কিন্তু সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট। এই যে সেফটির জন্য কিন্তু সঠিক সময় পাওয়া যায়নি। এর আগে যে ভ্যাকসিনটা সবচেয়ে আগে বেরিয়েছিল সেটা হচ্ছে মাম্পস ভ্যাকসিন, যেটা বের করতে 4 বছর সময় লেগেছিল। জি জি জি। তো এই ভ্যাকসিনটা আমরা 1 বছরের মধ্যে বের করছি, সুতরাং আমাদের সেফটি যেটা খুব লিমিটেড। তো সেই কারণে যে ভ্যাকসিনটা বেরোবে সেই ভ্যাকসিনটার সেফটি নিয়ে কিন্তু আমাদের একটু সন্দেহ থাকবে। কিন্তু আমরা যেভাবে কোভিডে ভুগছি, এই 100 বছরে তো আমরা এরকম কোনো অসুখে ভুগিনি। তাই এরকম মহামারী আসেনি। জি। নিতে হবে, ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে, এবং চিকিৎসক হিসেবে আমাদের সেই ভ্যাকসিনটা রোগীকে নেয়ার পরামর্শও দিতে হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জি। এবারে পরবর্তী জায়গায় আসছি, আমি একটু জি, শুদ্ধস্বাস্থ্য, আমরা কি রাজদীপ দত্তকে কি আমরা পেয়েছি আমাদের আচ্ছা, আমরা এখনো সংযুক্ত করতে পারিনি রাজদীপ দত্তকে। জি, শুদ্ধস্বাস্থ্য চ্যাটার্জি, আপনি একটু বলুন যে সিলভার ন্যানো পার্টিকেল নিয়ে আসলে আপনাদের কি গবেষণা রয়েছে, বা সেটি আসলে কতটুকু, তাতে কোনো সাইড ইফেক্ট আছে কিনা, বা সাধারণ মানুষের জন্য কতটুকু কার্যকরী বলে আপনি মনে করছেন, একটু বলবেন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে দুঃখিত, কারণ যে মানুষটি কাজ করছিলেন ছোট্ট করে আপনি কালেক্ট করতে পারছেন না। হ্যাঁ, আমি ওনার হয়ে না হয় একটু বলে দিচ্ছি। জি, একটু খুব ছোট্ট করে। জি। সিলভার ন্যানো পার্টিকেল এমন একটা জিনিস যেটার একটা অ্যান্টি ভাইরাল প্রপার্টি আছে এবং ইমিউনো বুস্টিং প্রপার্টি আছে। তো সেক্ষেত্রে যখন আমরা এখন ডেফিনিট কোনো চিকিৎসা পাইনি, সেখানে সিলভার ন্যানো পার্টিকেল যদি আমি বিশেষ পদ্ধতিতে, নেবুলাইজ পদ্ধতিতে আমরা যদি লাঙে পাঠাতে পারি, যেখানে আমরা দেখছি যে ফুসফুসেই মূলত কোভিড-19 যাবতীয় সমস্যা এবং যাবতীয় তার প্রবলেম গুলো হচ্ছে। ফুসফুস থেকেই আমরা লাঙে ফাইব্রোসিস হচ্ছে, লাঙে ইনফ্লামেশন হচ্ছে, ফুসফুসেই সমস্ত সমস্যা হচ্ছে। তো সেখানে যদি আমি নেবুলাইজার পদ্ধতিতে সিলভার ন্যানো পার্টিকেল ইউজ করতে পারি, তাহলে সেটাতে কিন্তু আমরা ভাইরাল লোড, ভাইরাল অ্যাক্টিভিটি, ভাইরাল ফ্যাটালিটি সেগুলো আমরা অনেকটা কমাতে পারতে পারি, যদি আমাদের প্রপার ডোজিং এবং প্রপার কতক্ষণ ছাড়া ছাড়া এটা করব, এইগুলোর সম্বন্ধে গবেষণাগত যে সায়েন্টিফিক জ্ঞানটা
সেটা আমরা পরিষ্কার করে ফেলতে পারি, যেটা নিয়ে আমরা অনেকটা রিসার্চ করে উঠতে পেরেছি এবং সেটা অনেকটা এগিয়েওছি। খুব জি। শীঘ্রই হয়তো বিভিন্ন জায়গায় এটা প্রকাশিত হবে। জি জি, নিশ্চয়ই আমরাও আশা করছি যে এটা প্রকাশিত হলে বা আপনারা যদি সঠিকভাবে কার্যকরী তা দেখাতে পারে, এই আপনাদের যে গবেষণা আপনারা করছেন, বিশেষ করে রাজদীপ দত্ত এবং আপনারা মিলে, যে আমরা যেটুকু জানি যে আপনারা গবেষণা করছিলেন এই সিলভার ন্যানো পার্টিকেল নিয়ে, এবং আমরা খুব আশা দেখছি যে যদি এটি কার্যকর হয় তাহলে নিশ্চয়ই আমরা এটি আরেকটা চিকিৎসা পদ্ধতি হিসেবে আমরা নিশ্চয়ই আমরা পেতে পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আমরা আজকে শেষ করব এখানেই। আমরা ডাক্তার শুদ্ধ সাত্য চ্যাটার্জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, সেই সুদূর ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটিএন বাংলার এই অনুষ্ঠান করোনা এবং করণীয়তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক মণ্ডলী, আমাদের সাথে যুক্ত হতে পারেননি অধ্যাপক রাজদীপ দত্ত, নিশ্চয়ই আমরা পরবর্তীতে তাকে অন্য কোনো অনুষ্ঠানে আমরা আশা করছি সংযুক্ত করতে পারবো। আর আমাদের সাথে স্টুডিওতে ছিলেন অধ্যাপক ডাক্তার মামুনুর রশিদ সিজার, দেশের স্বনামখ্যাত একজন হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালে এর বিশেষজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে, আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে কিন্তু অনেকগুলো তথ্য জেনেছি, কিন্তু আমরা একটি বিষয় জানতে চাই, বুঝতে চাই, সেটি হলো যে এই যে করোনা ভাইরাস, সেটি কি থেমে থাকবে বা সেটি কি আমাদের জীবনকে থামিয়ে দেবে, নাকি করোনা ভাইরাসের গতিকে আমরা থামিয়ে দেব? আমরা চাই আমরা এই যে জীবন, সেই জীবনটি সচল থাকুক। আমরা নতুন একটি ভোরের অপেক্ষায় আছি। আমরা যেই একসাথে যে আড্ডাটি দিতাম একসময়, সেইটি হয়তো এখন দিতে পারছি না, জমিয়ে রাখি সেইগুলো। নিশ্চয়ই আমরা আগামীতে ভালো থাকবো, সুস্থ থাকবো, আপনারাও ভালো থাকবেন। এবং সবচেয়ে বড় কথা, এটিএন বাংলার এই অনুষ্ঠানটি আপনাদের প্রশ্ন এবং আপনাদের মনের কথাই আমরা বলতে চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটিএন বাংলার সাথেই। আল্লাহ হাফিজ।